তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা পোর্ট্রেট করব। সেটা হচ্ছে মনোক্রোমে। মানে মনোক্রোম কথাটা হচ্ছে যে কোনো একটা কালার। তা আমি এই কালারটা করবার জন্য আমি পেন্স গ্রে একটা কালার নিয়েছি। এটা অনেক পুরোপুরি গ্রে টাইপের, এটা পেন্স গ্রে না। তোমরা যে কোনো আর্ট শপে গেলে পেয়ে যাবে। তো ফার্স্ট এটা আমি ওয়াশ করবো, ফার্স্ট একটা ওয়াশ দেবো। তা ফার্স্ট ওয়াশের জন্য আমরা প্রায় 80% ওয়াটার, 15-20% কালার নেব। বেশ খুব কালারটা যেন হালকা হবে হয়, ফার্স্ট তো। তা এর উপর আরও আমরা লেয়ার চাপাবো। তা আমরা ফার্স্টে এইভাবে ওয়াশটা সেরে নেব। তো ওয়াশটা করতে করতে আমরা কিছু গল্প করে নেওয়া যায়। তা ওয়াটার কালারের আমার প্রথমে নামটা বলে দিই, অনেকে হয়তো আমার নামটা জানে না। আমার নাম হচ্ছে আদর্শ, আর আমার ওয়াটার কালারের জার্নি 2017 থেকে। তার আগে ওয়াটার কালার আমি বিশাল ভয় পেতাম, অবশ্য এখনও ভয় পাই, সেটা নয়, কিন্তু ওয়াটার কালার সত্যি খুব ভয় পেতাম। এবং সত্যি ভয় পাওয়ার আছে অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। ওই 2000 শেষের দিকে বা 2018 দিকে আমি যাই শ্রীতাম ব্যানার্জির কাছে ওয়াটার কালারটা করতে। তা ফার্স্ট টাইম ওয়াটার কালার দু একটা করতে করতে বিশাল ভয় পেতাম, বলতাম না। ওয়াটার কালার চাপাতে গিয়ে পেজ নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময় কালার আউচাল হয়ে যাচ্ছে, একটার পর একটা কালার মিক্সড আপ হয়ে যাচ্ছে। প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছিল। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে 3টে 4টে 5টা 6টা এভাবে পোর্ট্রেট বিশেষত মেনলি পোর্ট্রেটটাই করতাম, খুব ভালো হতো পোর্ট্রেটটা করতে। বাট কিছু পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করার পর ধীরে ধীরে সেই ভয়টা কেটেছে। আর একবার ভয়টা কেটে গেলে না, বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করা যায়। এবার আঁকতে ভালো পারা খারাপ পারা সেটা আলাদা, কিন্তু কালারটাকে ইউজ করা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তো ওয়াটার কালারটা খুব মজার জিনিস, এই জন্য আমাদের সাথে অনেকেই করতেন, অনেক বয়স্ক লোক, তারাও বেশ দারুণ করতেন। তো ওয়াটার কালারের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ওয়াশটা, আর লেয়ার দিয়ে ওয়াশ যেটা আছে, একটা লেয়ার শুকিয়ে গেলে আরেকটা লেয়ার করা। আমরা হয়তো ছোটোবেলা থেকে ওই আর্ট পেপার বা এই পেপারে কাজ করেছি, করে সেই ওয়াটার কালারটা কিন্তু ফিলিংটা পাওয়া যায় না, যেটা ওয়াটার কালারের মেন জিনিস। ওয়াটারটাকে কন্ট্রোল করা, মানে ভেজা অবস্থাতেই কাজ করার মজাই আলাদা। কিন্তু ওই আর্ট পেপারে ওই ভেজার পর শুকিয়ে তারপর আবার ফের কাজ করা, সেটা তো সেই মজাটা থাকে না। এবার আমি ফার্স্ট লেয়ারটা চাপিয়েছি, এবার ফার্স্ট লেয়ারটা চাপিয়ে যাওয়ার পর না একটু ড্রাই হতে হবে। এবার কিছু দিন করতে করতে এটা বুঝতে পেরে যাবে যে কতটা ড্রাই হয়ে যাওয়ার পর আবার সেকেন্ড লেয়ারটা চাপাবে। একেবারে ড্রাই হতে দেবো না আমি, একেবারে ড্রাই হলে অনেক প্রবলেম আছে, সেক্ষেত্রে কালার ক্লট করে যাবে। আমার ইউটিউবে অনেকেই বলেছে ভয়েস ওভার দিতে বা করতে, বাট আমার একদম কনফিডেন্স নেই এই ভয়েস ওভার দেওয়ার জন্য। তো ওই ফার্স্ট টাইম দিচ্ছি, তা কোনো আগোচল হলে কিছু মনে করবেন না। তো আর অ্যাকচুয়ালি আমি এটাও বলবো যে যদি কোনো টিপসও থাকে তো অবশ্যই জানাবেন, কারণ সবাই শিখছে, শেখার কোনো শেষ নেই বা বয়স নেই। অ্যাকচুয়ালি আমি পোর্ট্রেটে মোটামুটি করতে পারি, খুব ভালো বলবো না। আর ল্যান্ডস্কেপটা আমি খুব দুর্বল, ল্যান্ডস্কেপ ড্রয়িংটা ঠিকঠাক পারি, বাট কালার চাপানোর সময় সব গোলমেল হয়ে যায়। ল্যান্ডস্কেপটারও প্র্যাকটিস চলছে, ওই আস্তে আস্তে 2-4টা করে দেবো। প্র্যাকটিস করতে করতে একদিন ঠিক হয়ে যাবে, এটা জানি, তাই প্র্যাকটিসটা কন্টিনিউ করছি। আর পোর্ট্রেট আমি মাসে 2 থেকে 1টা করে পোর্ট্রেটের দেবো, ডেমনস্ট্রেশন দেবো। আর যতটা পারবো মনোক্রোমে দেয়, কারণ মনোক্রোমটা বুঝতে সুবিধা হবে। আমরা মনোক্রোমে পোর্ট্রেটটা করি কেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মনোক্রোমে করার হচ্ছে, সেটা হচ্ছে লাইট আর শ্যাডো, এই দুটোকে বোঝা। ওয়াটার কালারে না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যখনই তুমি কোনো ওয়াটার কালারে পোর্ট্রেট করছো বা ল্যান্ডস্কেপ করছো, সেক্ষেত্রে লাইট অ্যান্ড শ্যাডো খুব ইম্পর্টেন্ট জিনিস। তা লাইট অ্যান্ড শ্যাডো আমরা বিশেষত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ডিভাইড করে থাকি। তো এই পোর্ট্রেটগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করলে অতটা আই ক্যাচি লাগবে না, সো ওই জন্যই আমরা পেন্স গ্রেটা ইউজ করছি। ইউ ক্যান অলসো ইউজ রেড, ব্রাউন, লটস অফ কালার, প্রচুর কালার আছে যেগুলো দিয়ে তুমি করতে পারো, বাট একটু ডার্ক কালার যেগুলো আছে সেগুলো দিয়ে করলে বেটার লাগবে।
অনেকে আবার মব যেটা হচ্ছে বেগুনি কালার টাইপের, সেটা দিয়েও করতে পারো। অনেক কিছু দিয়ে ট্রাই করতে পারো, এক্সপেরিমেন্ট করতেই পারো, কিন্তু ওই এক্সপেরিমেন্ট করতে গেলে আগে তোমাকে ওই জল আর কালারের যে মিক্স আপ আর পেপারের জলটাকে নিয়ে যেভাবে খেলতে হবে, সেটাই হচ্ছে আসল ব্যাপার, সেটাকে আয়ত্ত করতে হবে প্রথমে। এবার হচ্ছে পেপার নিয়ে কিছু কথা বলা যাক। আমি না অ্যাকচুয়ালি এটা ওই চিত্রপট যে পেপারটা আছে ওই পেপারটা করছি। এটা হচ্ছে 270 GSM-এর। এটা তোমরা ওই শিয়ালদা আর্ট গ্যালারিতে গেলে পেয়ে যাবে, না সরি আর্ট গ্যালারি দ্বারা, ওই আর্ট গ্যালারি ঢোকার মুখে একটা দোকান আছে, ওই দোকানটাতে গেলে পেয়ে যাবে আশা করছি। সবসময় পাওয়া যায় না। তো এই পেপারটার একটা প্রবলেম হচ্ছে বেশি দিন আমি অনেকটা করে তুলে নিই, রেখে দিলে নষ্ট হয়ে যায়, কিন্তু পেপারটাতে কাজ খুব ভালো হয়। এই মাঝে মাঝে কিন্তু কিছু হ্যান্ডমেড পেপার তো কিছু মাঝে মাঝে ফল থাকে, যেমন আমার ওই চোখের সাইড থেকে, চোখ আর কানের মাঝখানে একটু পেপারটা ডিফেক্ট আছে, কিছু করার নেই। প্রাইস অনুযায়ী কাজ যথেষ্ট ভালো হয়, কিন্তু এই ডিফেক্টগুলো থাকে। তো প্র্যাকটিসের জন্য এটা খুবই ভালো পেপার। যারা ওয়াটার কালার সিরিয়াসভাবে প্র্যাকটিস করতে চাও তাদেরকে বলবো এই চিত্রপট হ্যান্ডমেড পেপারটা ইউজ করতে। তো এখন আমি সেকেন্ড লেয়ারে কাজ করছি। ফার্স্ট লেয়ার যেটা দিয়েছিলাম ওটা সামান্য একটু ড্রাই হতে আমি কাজটা শুরু করে দিয়েছি, কিন্তু ফুল ড্রাই নয়, বারবার বলছি, একটু হালকা ড্রাই হয়েছে। ড্রাই হওয়ার পর আমি সেকেন্ড লেয়ারতে কাজ স্টার্ট করে দিই। সেকেন্ড লেয়ারের জন্য আমরা ওই 75 to 70% ওয়াটার, 25 to 30% কালার নিয়েছি। কালার নিয়ে এই লেয়ারটা চাপাচ্ছি। একটা জিনিস হচ্ছে, এই যে আমার এজ তৈরি হচ্ছে, দেখো একটা করে রেখা তৈরি হচ্ছে সাইডে, ওগুলো কিন্তু ওয়াটারের দরকার নেই, ওগুলো হচ্ছে হালকা করে মার্চ করে দেবে, যাতে পাশে মানে যে হোয়াইট যে জায়গাটা আছে তার সঙ্গে যাতে মিক্স আপ হয়ে যায়, যেমন কোনো লাইন থাকে। তো এই যে লাইন, এগুলো আমি আলাদাভাবে ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে হবে না হয়তো। আমি এর জন্য আলাদা ভিডিও তৈরি করবো, যেখানে আমি দেখাবো কীভাবে ওয়াটার কালারটাকে লিফট করা যায়, আবার সেটাকে ব্রাশ দিয়ে না সেই কালারটাকে আমরা মুছে দিতে পারবো। অনেকে বলে যে কালার মুছা যায় না বা এ করা যায় না, ওয়াটার কালারে প্রচুর টেকনিক আছে যাতে দিয়ে ওই কালারটাকে তুলে নেওয়া যায়। তো এখানে আমি সেটাই করছি। দেখো সাইড, মানে চোখে যে সাইড আছে ওই সাইডটা মিক্সড আপ করে দিচ্ছি। দেখো ওই আস্তে করে হালকা মানে ব্রাশটা হালকা ভিজে আছে, এবার ওই যে টেনে নিচ্ছি, তাতে ওই উপরে যে কালারটা আছে ওটা সামান্যভাবে, আর এই যে ফার্স্ট লেয়ারে যেটা হালকা ভিজে আছে তার সঙ্গে সুন্দরভাবে মিশে যাচ্ছে, তাই জন্য একটা স্মুথনেস চলে আসে স্কিনে। এবারে আবার একটা লেয়ার দিচ্ছি, তা ভিজে অবস্থায় করছি বলে দেখো এই গলার কাজটা কি সুন্দর, কালারটা কালারের সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। এবার ধীরে ধীরে নাকের শেপ, চোখের শেপ, এই শেপগুলো ধীরে ধীরে করে নিতে হবে। নাকের শ্যাডো, কোথায় লাইট আসছে, লাইটের ফলে কীভাবে শ্যাডো তৈরি হচ্ছে, কোথায় কতটা ডার্কনেস আছে, কোথায় কতটা লাইট আছে, লাইট ভ্যালু আর ডার্কের ভ্যালু, এইগুলো বুঝতে হবে, বুঝে ধীরে ধীরে কাজ করতে হবে। এবার ধীরে ধীরে এই যে ফ্ল্যাট ছবির মধ্যে থেকে না ধীরে ধীরে মুখটা যে 3D শেপ সেইটা বের করে আনবো লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমে। এই যেমন আমি প্রথমে কানটা করে নিলাম, কানের একটা 3D ভিউ চলে এলো, এবার ডিটেল ভিউ চলে এলো। এবার আমি সাইড পোর্শনটা করছি যাতে আমার একটা পারফেক্ট শেপটা যাতে চলে আসে, তার জন্য আমি ডার্ক কালার ইউজ করছি, মানে ওই সেম পেন্সকেই ইউজ করছি, বাট ও ডার্ক কালার কনসেন্ট্রেন্সটা বেরিয়ে দিয়েছি জলটা কমিয়ে।
এবারে শেপ আনার পর মুখের, এবার আমরা না চোখের শেপটা দিয়ে দেবো, কারণ চোখটা খুব ইম্পর্টেন্ট। চোখটা ডিস্টার্ব হয়ে গেলে পুরো ছবি ডিস্টার্ব হয়ে যায়, আর বিশেষত পোর্ট্রেটের চোখটা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য চোখটা যখন তোমরা করবে একটু ধীরে সুস্থ করবে, চোখের ভলিউম ক্রিয়েট করার চেষ্টা করবে, চোখের শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করবে, যেভাবে লাইট আছে লাইট অনুযায়ী। তো তাহলে মানে চোখটা দেখতে রিয়েলিস্টিক, মানে ছবিটাই রিয়েলিস্টিক হয়ে যায়। আমি এখানে না পেজটা A4 চেয়েও ছোটো নিয়েছি, তা সেই ক্ষেত্রে ডিটেলসে করতে একটু প্রবলেম হচ্ছে। তার কোনো চাপ নেই, আস্তে আস্তে কাজ করে যেতে হবে। এখানেও কিন্তু ওই ড্রাই আর ওয়েটের উপর খুব বিশেষভাবে খেয়াল রাখতে হয়। ধরো কোনো কারণে হয়তো আমি মানে একটু আগেই হয়তো কালার দিয়েছি ওখানে, আবার যখন চোখের কালার চাপাতে যাবো, এবার যদি ওই জায়গাটা যদি ভেজা থাকে তাহলে চোখের কালারটা চারিদিকে ছড়িয়ে যাবে। এবার যদি পেপার হুট করে কালারটা টেনে নেয় তাহলে ওই জায়গাটা ক্লট পড়ে যাবে, এবার তুমি ওখান থেকে রিমুভ করতে পারবে না কালারটা। সো চোখটাই বাজে হয়ে যাবে আর পুরো পোর্ট্রেটটাই খারাপ হয়ে যাবে। এই জন্য বলছি চোখটা যখন করবে তখন খুব ধীরে সুস্থে করবে, দেখে করবে যে জায়গাটা ভিজে আছে না শুকনো আছে। অবশ্যই শূন্য থাকতে হবে। আর করার সময় সেক্ষেত্রে চোখ করবার বিভিন্ন টেকনিক আছে, সেগুলো চোখ যখন আলাদাভাবে করবো সেগুলো তখন সেখানে দেখিয়ে দেবো। তাই এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যে পেজটা মানে চোখটা যখন করছো চোখের আশেপাশে জায়গাটা যেন শুকনো থাকে। আর মানুষ করতে করতেই শেখে। আমার প্রথম খুব প্রবলেম হতো, বা মানে অন্য মনে রয়েছে হুট করে কালার চাপিয়ে দিলাম আর কালারটা পুরো চোখের কালারটাই, মানে সব পোর্ট্রেটে সব ঠিক আছে, চোখের জায়গাটায় কাজ করতে গিয়ে ভেজা অবস্থা রয়েছে, পুরো চারিদিকে ছড়িয়ে গেল কালার, পুরো পোর্ট্রেটটাই নষ্ট হয়ে গেল। সো ভেরি কেয়ারফুল। এইবার আমরা পোর্ট্রেটের সব থেকে ভয়ঙ্কর কাজ করতে চলেছি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কালার যখন করি সেক্ষেত্রে পোর্ট্রেটের সঙ্গে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি না খাপ খায় কোনোভাবে, তো পুরো পোর্ট্রেটটা পুরো নষ্ট হয়ে যাবে। আর সব থেকে বড়ো খেয়াল রাখতে হবে ব্যাকগ্রাউন্ড করবার সময় ব্যাকগ্রাউন্ডের কালার যেন না পোর্ট্রেটের উপর চলে আসে, বা ব্রাশের কালার পোর্ট্রেটের মুখের উপর পড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বিশাল প্রবলেম হয়। কারণ হচ্ছে এই যখন ব্যাকগ্রাউন্ড করছি তখন আমি ডিপ কালার ইউজ করছি, সো ওই ডিপ কালারের ফটো যদি লাইট এরিয়ায় পড়ে মুখে, ব্যাস সব শেষ। এবার হ্যাঁ, তুলে লিফট করে নেওয়া যায় কালারটাকে, সে অনেক ঝামেলা, সেটা আলাদা ব্যাপার। শুধু খেয়াল রাখতে হবে যেন না জলটা যেন না ব্যাকগ্রাউন্ড করার সময় মুখেতে চলে আসে কোনোভাবে। ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডটা করবার পর এবার আস্তে আস্তে ডিটেলসে হেয়ারগুলো করে নেওয়া যাবে। এবার এটা যদি বড় ছবি হতো তাহলে আমি হেয়ারগুলো ডিটেলসে করতে পারতাম, যেহেতু ছোটো ছবি যত ডিটেলসে যাবো ছবি খারাপ হয়ে যাবে। ছবিরও অনেক ব্যাপার আছে, ছবির অনেক গ্রামাটিক্যাল আছে, অনেক ব্যাপার আছে যেগুলো জানতে হবে, সেগুলো আমি পরে আস্তে আস্তে ভিডিওতে দেখিয়ে দেবো। আর শুধু এটুকুই জেনে রাখো যে ওয়াটার কালারটা একটা ভেরি স্মার্ট মিডিয়াম, যেটা দিয়ে তুমি অল্প কাজ করে তুমি জিনিসটাকে দেখিয়ে দিতে পারো, যেটা অবশ্য অয়েলে বা অ্যাক্রিলিকে এখন অনেকেই করছে, বাট ওয়াটার কালারের যে এফেক্টটা দেবে সেটা অন্য কোনো মিডিয়ামে দেবে না। তো
তো সব জায়গায় সব জিনিস ডিটেলসে কাজ করার মিডিয়াম নয়, যেমন অয়েল, অ্যাক্রিলিক এগুলো ডিটেলসে কাজ করার জিনিস। ওয়াটারটাকে আমি মনে করি বিশেষত বেশি ডিটেলসে কাজ করা উচিত না, যেটুকুনি দরকার সেটুকুনি কাজ করা, বাকিটা ছাড়িয়ে দাও। অবশ্যই প্রত্যেকের ছবিতে সিগনেচার করাটা মাস্ট। এই সিগনেচার শিখতে গিয়ে আমার অন্তত 2 থেকে 3 বছর লেগে গেছে, এখনও আমি সিগনেচার করতে গিয়ে খুব ঘাবড়াই, কারণ এই ব্রাশ দিয়ে সিগনেচার করা না খুব টাফ। সো একটা কথা বলবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আনবো এবং অনেক কিছু নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের শেখানোর চেষ্টা করবো। সো সি ইউ সুন গাইস, আবার দেখা হচ্ছে।